শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আশা করি তোমরা সকলেই যার যার অবস্থান থেকে ভালো আছো, সুস্থ আছো। আর এই ভালো সুস্থতা কামনা করে ও দীর্ঘায়ু কামনা করে সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, নিজে সুস্থ থাকো, অন্যকে সুস্থ রাখতে সহায়তা করো, এই আশা ব্যক্ত করে প্রবেশ এর মাধ্যমে অনলাইনে ক্লাস বরাবরের মতো আজকে শুরু করছি। এই আশা ব্যক্ত করে তোমরা সবাই ক্লাসটা লক্ষ্য করো, খাতা কলম নিয়ে সবাই ক্লাসটা অনুসরণ করো এবং ক্লাস শেষে তোমরা বাড়িতে চর্চা করবে। এই আশা করে ক্লাস শুরু করছি। তোমরা লক্ষ্য করো যে আজকে পাঠের বিষয় আমাদের হবে যে শ্রেণী নবম বিষয় গণিত অধ্যায় ত্রয়োদশ থেকে আজকে আলোচনা হবে। সেই আশা ব্যক্ত করে তোমরা লক্ষ্য করো এখানে একটা স্লাইড শোতে এসে লেখাগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, বুঝলেন? তোমরা একটু পাঠ্য বই থেকে লেখাগুলো মিলিয়ে দিও। এখানে স্লাইড শো দেওয়ার পরে এখানে এই আমার ক্লাসটাতে কিছু সমস্যা, লেখাগুলো চেঞ্জ হয়ে যায়। তো তোমরা এই 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 বিষয়গুলো তোমাদের পাঠ্য বই আছে, পাঠ্য বইগুলোর থেকে তোমরা লেখাগুলো মিলিয়ে দিও, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি নিজেও লেখাগুলো বুঝতে পারছি না, তারপর আমি পড়ার চেষ্টা করছি। বলছে যে এই সূত্র গঠনে মনে রাখার কিছু বিষয় এখানে বলা হয়েছে। যেমন সমান্তর ধারার সাধারণ পদ, তারপরে সাধারণ পদের এই তোমার প্রথম পদ, সাধারণ অন্তর জানা থাকতে হবে। আর তাই সূত্র গঠন করতে গেলে এই বিষয়গুলো জানা থাকতে হবে। সাধারণ পদ, প্রথম পদ, সাধারণ অন্তর, এই বিষয়গুলো জানতে হবে। এরপরে কথা হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ, সাধারণ অন্তর ও শেষ পদ দেওয়া থাকলে সাধারণ পদ নির্ণয় করতে পারবে এবং এই নির্ণয় করে সমষ্টি নির্ণয় করতে পারবে। এখানে এই সূত্রটা 3 নম্বরে দেওয়া হয়েছে, সামনে দেখানো হবে। সূত্রটি ব্যবহার করে সমান্তর ধারার প্রথম পদ, সাধারণত পদ ও সংখ্যা দেওয়া থাকলে সমষ্টি নির্ণয় করতে পারবে। এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। তো তোমরা বই থেকে লেখাগুলো মিলিয়ে দাও। শিখন ফল হিসাবেও সব লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমি তারপরে পড়ছি, সমান্তর ধারা ব্যাখ্যা করতে পারবে আর সমান্তর ধারার পদ ও সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে আর সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তা আমি এখানে যদিও লেখার চেঞ্জ হয়েছে, তারপর আমি পড়ে শোনালাম, তোমরা বই থেকে মিলিয়ে নিবা, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবে। এখানে লেখাটা চেঞ্জ হয়ে গেছে। যা হোক, এরপরে আমরা চেষ্টা করি, তোমরা লক্ষ্য করো এখানে একটা বিন্দু, একটা ধরো একটা প্লেটের মতো বা গোলাকার সার্কেলের মধ্যে প্রবেশ করানো হলো। দেখো এখানে 2টা বিন্দু এখানে দেখানো হয়েছে আর এই প্লেটে ধরো যে 3টে বিন্দু দেখানো হয়েছে। তাহলে 1, 2, 3 অনুপাতে আমরা কি বলতে পারি, এইখানে ধারাবাহিকতা রক্ষা করে পরবর্তী প্লেটে মার্বেল সংখ্যা কত হবে। মানে এখানে একটা প্লেট, এনে একটা ফোঁটা আছে, এই প্লেটে 2টা, এই প্লেটে 3টে। তাহলে পরবর্তীতে এভাবে যদি ধারাবাহিকভাবে চলে, তাহলে পরবর্তী কোনটা হয়েছে সেটা বুঝতে পারছো যে প্রথমে একটা হয়েছে, তারপরে আছে 2টা, তারপরে আছে 3টে, তারপরে হবে 4টি, এভাবে চলতে থাকবে। তোমাদের প্রশ্ন করা হয়েছে যেভাবে যদি 1, 2, 3 ভাবে চলতে থাকে তাহলে পরবর্তী অবশ্যই 4টি হবে। এইভাবে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আশা করি।
তারপরে দেখুন, তাহলে যদি তাই হয় তাহলে একটা বিশেষ মানে নিয়মে ধারাবাহিকভাবে কতগুলো রাশি, হ্যাঁ, সাজানো হলে বা সাজালে তাকে আমরা কি বলতে পারি? এইটুক, এটা একটা প্রশ্ন। এই উদ্দীপকের আলোকে আমরা বলতে পারি যে একটা বিশেষ নিয়মে ধারাবাহিকভাবে কতগুলো রাশিকে সাজালে তাকে কি বলা যায়? অবশ্যই কিছু না কিছু উপলব্ধি করতে পারছ। তাহলে একে আমরা বলতে পারি কি? অনুক্রম, তাই না? তাহলে একে আমরা অনুক্রম বলতে পারি। অর্থাৎ যাকে ইংরেজি হলে সিকোয়েন্স। এই অনুক্রমগুলো পরপর যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত যদি করা হয় তাহলে কি হবে? তাহলে এখন আমরা ধারাবাহিক বলে যে সাজানো সেটাকে আমরা অনুক্রম বলছি, এবং এই অনুক্রমগুলোকে যখন আবার আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করব তাহলে সেটাকে আরেকটা নাম দেওয়া যাবে। সেটার নামই তখন আমরা বলবো কি? কি ধারা, তাই না? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধারা। তাহলে ধারা নিয়ে আজকে আলোচনা। তাহলে চলো আমরা সামনের দিকে লক্ষ্য করি। তাহলে ধারা দেখো, এখানে ধারা ইংরেজি সিরিজ বলা হয়। এই ধারা, এই চিত্রের আলোকে দেখতে পাচ্ছি ধারা দুই প্রকার। যেখানে একটা সসীম ধারা ফাইনাইট সিরিজ আর অসীম ধারা ইনফাইনাইট সিরিজ। এই সসীম ধারাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এই যে এখানে সমান্তর ধারা আরিথমেটিক সিরিজ, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা, এটা হলো জিওমেট্রিক সিরিজ। ঠিক অনুরূপভাবে অসীম ধারাকেও দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সমান্তর অসীম ধারা আর সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। এই অসীম বলতে হয় না অসীম সমান্তর, আর হচ্ছে অসীম গুণোত্তর। আর এগুলো হবে সসীম সমান্তর আর সসীম গুণোত্তর। এগুলো একসাথে আমরা আমাদের এই সাধারণ গণিতে সমান্তর ধারা অর্থাৎ সসীম সমান্তর ধারা আর সসীম গুণোত্তর ধারা, এই দুটো নিয়েই আমাদের সাধারণ গণিতে আলোচনার বিষয়। আর বাকি যে অসীম গুণোত্তর ধারা, অসীম সমান্তর ধারা, অসীম গুণোত্তর ধারা, এই বিষয়টুকু এখানে আছে, সেটা হলো উচ্চতর গণিতের আলোচনা। তাহলে এই বিষয়টুকু হলো উচ্চতর গণিতের আলোচনা, অসীমের ব্যাপারটা। আর সসীমের ক্ষেত্রে আমাদের সাধারণ গণিতের আলোচনা। তাহলে আজকে যেহেতু আমরা সাধারণ গণিত নিয়ে আলোচনা করছি, সেহেতু আমরা সাধারণ গণিতের বিষয়টুকু আলোচনা করব। সামনের দিকে তোমরা লক্ষ্য করো, এখানে বিষয়গুলো দেখো যে আমরা এতক্ষণ 1 2 3 4 5 6 7 এটা প্লাস চিহ্ন ছাড়াই দেখছিলাম, তখন নাম দিয়েছিলাম কি? এই অনুক্রম। আর ওইগুলোকে যখন প্লাস চিহ্নতে লিখছি তখন হয়ে গেছে কিন্তু ধারা। ওই একইভাবে প্রত্যেকটাই আমরা এই ধারাকে কোন ধারা বলতে পারবো? সিরিজে দেখলাম ধারা, দুরকম ধারা দেখলাম সাধারণ গণিতে, একটা সসীম সমান্তর ধারা, একটা অসীম সমান্তর ধারা। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কোন ধারা বলতে পারি? অবশ্যই লক্ষ্য করো। হ্যাঁ, যাই হোক, এ বিষয়ে আমরা শুধু এখানে ধারার কথা বললাম, সে ধারাটা কোন ধারা বলতে পারছি, সেটা একটা ধারা দেখছি। বিস্তারিত আলোচনা সামনের দিকে করবো, তোমরা ধারাটা খালি লক্ষ্য করবো। তাই ধারার সম্বন্ধে পরিচিত। এখন কোন কীভাবে বলবো সসীম কীভাবে অসীম সেটা সামনে আলোচনা হবে, কিন্তু তোমরা যে একটা ধারা সেটা চিনতে পারছো না, সেই জন্য এখানে শুধু বলা হইল। তাহলে উপরোক্ত ধারাগুলো সসীম সমান্তর ধারা, এটা হলো সসীম সমান্তর। অর্থাৎ কেমন? তাহলে সেই সসীম সমান্তর ধারা যে এখানে, তো সেই বিষয়টুকু এখানেও বলছি, সামনে দেখবা যে দুটা পদ, এটা প্রথম পদ আর দ্বিতীয় পদ, এটা দ্বিতীয় আর তৃতীয়। অর্থাৎ প্রথম পদ থেকে যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে যেটা হবে সেটা, আর তৃতীয় দ্বিতীয় পদ একই হবে। অর্থাৎ
এখানে 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 2 পেলে 1, 4 থেকে 1, 5 থেকে 4 বাদ দিলে 1, 6 থেকে 5 পেলে 1, 7 ছিল 1। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে বিয়োগফল, বিয়োগ করলাম, বিয়োগফল যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় সমান্তর ধারা। হ্যাঁ, অর্থাৎ অন্তরফল যদি সমান হয়, সম মানে সমান আর অন্তর মানে বিয়োগফল, তাহলে বিয়োগফলটা অর্থাৎ অন্তর কি পেলাম, বিয়োগফল সমান পেলাম, তাই একসাথে বলা হয় সমান্তর। অর্থাৎ আমরা ব্যাকরণে যদি সন্ধি বিচ্ছেদ করি সমান্তরকে সম যোগ অন্তর, সম মানে সমান আর অন্তর বিয়োগ। অর্থাৎ যদি কোনো ধারার প্রত্যেক দুটা পদের পরপর দুটা পদের যদি অন্তরফল সমান হয় তাকে আমরা বলবো সমান্তর ধারা। তাহলে একইভাবে এখানেও তাই প্রত্যেকটা দেখো 4 থেকে 2 বদলে 2, 6 থেকে 4 বদলে 2, 8 থেকে 6 বদলে 2, ঠিক এখানেও 3 থেকে 1 বদলে 2, 5 থেকে 3 বদলে 2, 7 থেকে 5 বদলে 2, 9 থেকে 7 বদলে 2। এর প্রত্যেক ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা সমান্তর ধারার আমি এখানে আলোচনাটা অলরেডি করে দিলাম, তারপরে সামনে আরও করা বোঝানো হবে। তো যাও, তাহলে সমান্তর ধারার সম্বন্ধে আমরা জানতে পারলাম। আর সসীম, সসীম বলতে দেখো এখানে 7 পর্যন্ত শেষ, আর নাই, এখানে 8 পর্যন্ত শেষ, 9 পর্যন্ত শেষ। অর্থাৎ এখানে যদি শেষ থাকে অর্থাৎ আর কোনো আছে বলে মনে হয় না, তাইলে এটা হলো সসীম, অর্থাৎ নির্দিষ্ট করা হয়েছে। আর ওয়াসিমের ব্যাপার হলো কি, এনে ডট 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 দেওয়া থাকবে, অর্থাৎ মানে আরও আছে। যখন ডট ডট দেওয়া থাকবে তখন তোমরা বুঝবে যে এটার আরও আছে, তার মানে ওয়াসিম, এর কোনো শেষ নেই। আর যখন ডট ডট থাকবে না তখন বুঝবে যে এটা শেষ, অর্থাৎ সসীম। এই হলো সসীম আর অসীম সমস্ত ধারার আমি একটু আলোচনা করলাম। এখন দেখো কিছু বিষয় এখানে লক্ষ্য করো, যে দেখো এখানে একটা তারকা দ্বারা এখানে বোঝানো হয়েছে, মানে প্রত্যেকটা সংখ্যা আমাকে তারকা দ্বারা মানে নির্দিষ্ট করবো। এখন তাহলে 2টা গেল, 3টা, এমনিভাবে প্রত্যেকটা সংখ্যার জন্য এক একটা তারকা দ্বারা এখানে চিহ্নিত করা হয়েছে। একের জন্য একটা, 2-এর জন্য 2টা, 3-এর জন্য 3টা, 4-এর জন্য 4টা, 5-এর জন্য 5টা, 6-এর জন্য 6টা, 7-এর জন্য 7টা হবে। দেখো এই যে এখানে, তাইলে সবটাতে দেখো মিলে যাবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো, যতটা সংখ্যা আছে ততটা তারকা দ্বারা এখানে বোঝানো হয়েছে বা দেখানো হয়েছে। হ্যাঁ, সেই তারকাগুলো তোমরা দেখো প্রত্যেকটা সংখ্যাতে, হ্যাঁ, সংখ্যাগুলোকে তারকা দ্বারা দেখানো হয়েছে। এটা অন্য কিছু না, এখানে ক্লাসটাকে একটা আনন্দদায়ক করার জন্য সিস্টেমটা দেখানো হয়েছে। তাছাড়া এখানে অন্য তারকা দ্বারা কিছু বোঝানো হয়নি। দেখো এই জন্য 1-এর জন্য একটা, 2-এর জন্য 2টা, 3-এর জন্য 3টা তারকা, 4-এর জন্য 4টা, 5-এর জন্য 5টা, 6-এর জন্য 6টা, আর 7-এর জন্য দেখুন এখানে 7টা আছে। ঠিক এখানেও 2-এর জন্য 2, 4-এর জন্য 4, 6-এর জন্য 6, 8-এর জন্য 8টা আছে। ঠিক এখানে 1-এর জন্য 1, 3-এর জন্য 3টা, 5-এর জন্য 5টা, 7-এর জন্য 7টা, 9-এর জন্য 9টাই আছে। এই তারকাগুলো এখানে দেখানো হয়েছে, এটা একটা অন্য কিছু না। এখানে তারকা দ্বারাও দেখানো যায়, আবার সংখ্যা দ্বারাও দেখা যায়। কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে তো আমরা তারকা ব্যবহার করতে পারবো না, আমরা সংখ্যাই ব্যবহার করবো। এখানে একটা ক্লাসটাকে আনন্দদায়ক করার জন্য এই সিস্টেমটা এবং বোঝার জন্য আর একটু দেখানো হয়েছে। এটা ছাড়া অঙ্ক করার সময় সংখ্যা দ্বারাই করবো। আবার অনেক সময় যদি বলে কোনো চিহ্ন দ্বারা দেখাও, তাহলে আমরা চিহ্ন ব্যবহার করবো, তারকা বা যে কোনো ফুল বা কলম, পেন্সিল ইত্যাদি ইত্যাদি যদি বলে, তো সেভাবে আমরা এই সিস্টেমে দেখাবো। যাও, এইটাই বিষয়, অন্য কিছু না। এরপরে তাহলে আমরা সমান্তর সসীম ধারা দেখলাম। এরপরে আর একটু লক্ষ্য করো, এখানে দেখো ওটা হলো সসীম সমান্তর ধারা। এরপরে আমি একটাকে বললাম যে সসীম সমান্তর ধারাতে কোনো ডট ডট থাকবে না, কিন্তু অসীম সমান্তর ধারা যদি হয় তাহলে ডট ডট দেওয়া থাকবে। এই যে দেখো এখানে ডট ডট দেওয়া আছে, তার মানে এগুলো আরও সংখ্যা আছে, অর্থাৎ অসীম, শেষ হয়নি। এখানে আরও কত, এভাবে এই সিস্টেমে করতে গেলে 3 করে, এখানে 13 হবে, এখানে তাইলে হবে 13, তাহলে 16 হবে। 3 বাড়ছে, এখানে 13 বাড়ছে, তাহলে শেষ করতে পারবে না। হ্যাঁ, এটাকে আমরা বলবো অসীম
এখানে তারকা দিয়ে দেখানো হয়েছে, এখানে একটা, এইটাই তারকা দিয়ে এখানে 4কে 4 দিয়ে ঘেরা হইলো, 4কে 4, হ্যাঁ 7কে ঘেরা হইলো। দেখো তারপরে এইভাবে আমরা ঘেরতে থাকি। লেখা দেখো যে প্রথম পদটা আমরা ধরেছি কি 1, এই যে এটা হলো প্রথম পদ, আর এই 4টা হলো দ্বিতীয় পদ, আর 7টা হলো তৃতীয় পদ। এইগুলোকে আমরা পদ হিসেবে ধরবো। প্রথমটাকে প্রথম, দ্বিতীয়টাকে দ্বিতীয়, তৃতীয়টাকে তৃতীয়, চতুর্থটাকে চতুর্থ, এইভাবে আমরা পদের সংখ্যাগুলা নামকরণ করতে পারবো। কিন্তু আমাদের এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় নামকরণটা থাকলে আমাদের অঙ্ক করা সুবিধা হবে। ওই পর্যন্ত আমাদের দরকার, আর বেশি নাম জানার দরকার নেই। আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাম জানলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে বা করতে হবে। যা হোক, তাহলে এই ধারাটা তা আমরা লক্ষ্য করলাম যে হ্যাঁ, তাহলে এখানে দেখো যে 4 থেকে যদি বাদ দিই, 1 বাদ দিই, তাহলে দেখো এখানে কত হলো 3 এলো। ঠিক আবার 7 থেকে যদি 4 বাদ দিই, তাহলে কত 3 এলো। তাহলে প্রত্যেকের তাহলে 3 আসছে। তাহলে আমরা এটাকে কী বলবো, সাধারণ অন্তর। যে এখানে সসীম সমর্থক ধারার ক্ষেত্রে যেমন দেখে আসে, তাহলে এটা সাধারণ প্রত্যেক ক্ষেত্রে। 10 থেকে যদি 7 বাদ দিই তবুও 3 হবে। এভাবে প্রত্যেকটাই মানে সাধারণ অন্তর। এখানে সাধারণ অন্তরটা সমান, কিন্তু এই পদ সংখ্যা এভাবে বাড়তেই থাকবে। তো জানা না এখানে তারপরে কতগুলো আছে জানা নেই, সেহেতু এটাকে আমরা অসীম পর্যন্ত করব, অসীম সসীম ধারা। তাহলে আমরা সসীম সসীম ধারা, ধারা যে 2 প্রকার, তাই না? সেটা একটা হলো সসীম আর একটা হলো অসীম। তো সসীম যে 2 প্রকার, একটা সসীম সমর্থক ধারা, একটা অসীম সমর্থক ধারা। তাহলে সসীম সমর্থক ধারা, অসীম সমর্থক ধারা সম্বন্ধে আমরা মোটামুটি জানলাম। তাহলে চিহ্নের উপায় দেখলাম, যখন ডট ডট থাকবে না তখন বলবো সসীম সমর্থক ধারা, আর যখন ডট ডট থাকবে তখন বলবো অসীম সমর্থক ধারা। তাহলে অর্থাৎ সসীম অসীম যাই হোক, যদি আমরা কখন সমর্থক ধারা বলবো, আর না সসীম ধারা, হ্যাঁ একটা সসীম সমর্থক আর অসীম সমর্থক, এই তো। তো কখন বলবো সমর্থক ধারা, যখন আমরা এই দেখব যে বিয়োগ ফল সমান, অর্থাৎ অন্তর ফল সমান, তখন আমরা বলবো সমান্তর। নাম থেকে সমান অন্তর, তাহলে সমান অন্তর বলতে অন্তর ফল যদি সমান হয় তখন আমরা বলবো সমান্তর ধারা। আর একটা বাকি থাকলো, সেটা হচ্ছে গুরুত্ব ধারা। ওর ব্যাপারটা আলোচনা একটু আলাদা, একটা পরে করবো। একবার এটা মনে রাখো যে সমান্তর ধারা অর্থাৎ সম মানে সমান, অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ পরপর দুটো পদের বিয়োগফল যদি সমান হয় তার নাম হলো সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার একটা আমরা মোটামুটি ধারণা পেলাম যে সমান্তর ধারা কীভাবে বুঝবো। যখন পরপর পদের বিয়োগফল যখন সমান হবে তখন আমরা বলবো সমান্তর ধারা। এ হলো সমান্তর ধারার আমাদের একটু ধারণা দিলাম। তোমরা আরও বেশি বেশি করে ভলিউম বই বা সহায়ক বই দেখলে তোমার আরও বেশি ক্লিয়ার হবে। মোট কথা মনে রেখো, অন্তর্ফল সমান জন্য সমান্তর ধারা। এরপরে আরেকটা বিষয় দেখো, এখন সমান্তর ধারার সাধারণ পদের সূত্র গঠন করতে হয় কীভাবে, সেটা আমরা এখন সরাসরি এখানে দেখাচ্ছি। তোমাদের পাঠ্য বইও কিন্তু আছে দেখবা। তো সমান্তর ধারা গঠন করার সূত্রর জন্য আমাদের জানতে হবে সমান্তর ধারা প্রথম পদটা আমাদের এখানে ধরে নিতে হবে এ, হ্যাঁ, এবং সাধারণ অন্তরকে আমরা ডি ধরবো। অর্থাৎ প্রথম পদকে আমরা এ ধরবো, আর দ্বিতীয় পদ ডিফারেন্স থেকে ডি, অন্তর, অন্তর ডিফারেন্স মানে অন্তর, তার জন্য ডি ধরা হবে। যদি তাই হয় তাহলে ধারাটির প্রথম পদ তাহলে কত হবে। তাহলে আমরা প্রথম পদকে যখন এ ধরেছি, এর সমান, এখন এর সাথে যদি 1 - 1 করি ইন্টু ডি করি, তাহলে দেখো 1 - 1 তাহলে শূন্য হয়ে যায়। আর শূন্যর সাথে যদি ডি গুণ করি তাহলে শূন্য হয়ে যায়। তাহলে একটু কি থাকতো, শূন্য হয়ে গেল। তাহলে সমান এ সমান 8 হয়ে গেল। তা আমরা এই একে আমরা এই আকারে লিখতে পারি। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে A1টা হলো এই প্রথমের জন্য 1, আর A1টা হলো আমরা সূত্র হিসাবে 1 বিয়োগ করলাম। প্রত্যেক ক্ষেত্রে 1 বিয়োগ করতে হবে, এটা চেঞ্জ হবে। এটা আর এই পদটাও ঠিক থাকবে, এ সাধারণত ঠিক থাকবে। এই যে এখানে এটাই হলো এটা
দ্যাট ইজ এই এ, আর এই ডিটা হলো এটা। কিন্তু এই যা একটু পার্থক্য হলো কি, এখানে যখন প্রথমে জন্ম ধর্ম এখানে ওয়ান আর এ মাইনাস ওয়ান ফর্মুলা, আর দ্বিতীয় জন্ম তাহলে এখানে হবে টু এ ওয়ানে ঠিক থাকবে, সব ঠিক থাকবে। তৃতীয় জন্য এখানে থ্রি, এখানে হবে মাইনাস ওয়ান ডি ঠিক থাকবে। এই এ আর ডি ঠিক থাকবে, এইখানটায় শুধু চেঞ্জ হবে, ওয়ান হলে ওয়ান, টু হলে টু, থ্রি হলে থ্রি, ফোর হলে ফোর, আর এই ওয়ানটা ফর্মুলার জন্য নির্দিষ্টই থাকবে। তাহলে এটাও নির্দিষ্ট থাকবে, এটাও ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে। এখানের জন্য অঙ্ক করার জন্য যখন যাব সূত্র ব্যবহার, তখন এটা নির্দিষ্ট থাকবে, এটা চেঞ্জ হবে না, এটাও মান পরিবর্তন হবে, এটাও মান পরিবর্তন হবে, আর এটাও মনে করো যে সংখ্যার পর পরিবর্তন হবে। নির্দিষ্ট থাকবে, শুধু এই ওয়ানটাই নির্দিষ্ট থাকবে সবসময়। তাহলে আমরা সূত্রটা তাহলে আমরা গঠন করা শুরু করি। দেখো দ্বিতীয় পদের ক্ষেত্রে বলেছিলাম, দ্বিতীয় পদ এ প্লাস ডি, অর্থাৎ আমরা একের পর দুই কী করা হয়, একের পর দুই হয় তাদের সাধারণ অন্তর যোগ করে, অর্থাৎ এক আর দুইয়ের সাধারণ অন্তর হলো এক। তাহলে প্রথম পদ যদি এক হয় আর সাধারণ অন্তর যদি এক হয়, তাহলে একের সাথে সাধারণত যদি এক যোগ করি তাহলে দুই হয়ে এলো। তাহলে দ্বিতীয় পদটা হলো দুই, কীভাবে হলো, যে প্রথম পদ যা থাকবে তার সাথে যদি এক যোগ করি তাহলে দুই হবে, আবার দুইয়ের সাথে আবার যদি এক করি তাহলে তিন হবে, তিনের সাথে আবার এক যোগ করি যদি চার হবে। তাহলে ঠিক অনুপাতে আমরা সাধারণ অন্তরটা আমরা যোগ করছি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, প্রত্যেক ক্ষেত্রে সাধারণ অন্তর এক। তাহলে একের সাথে যদি এক যোগ করলে দুই হয়, আবার দুইয়ের সাথে এক যোগ করলে তিন হয়, আবার তিনের সাথে এক যোগ করলে চার হয়। যদি তাই হয় তাহলে এখানে দ্বিতীয় পদটা আমরা বদলে কি প্রথম পদে এ ধরেছি আর সাধারণ অন্তর ডি, তাহলে প্রথম পদের সাথে সাধারণ অন্তর ডি যোগ করবো, তাহলে এটি হলো এখন এটি অর্থাৎ দ্বিতীয় পদ সমান। তাহলে এটা ঠিক থাকবে, এটাও বলেছি ঠিক থাকবে। এখানে দ্বিতীয়ের জন্য দুই আর ওয়ানটা নির্দিষ্ট থাকবে। আমরা দ্বিতীয় পদকে এভাবে, তাহলে এভাবে কী করা হয় দেখো, এ প্লাস ডি, এটার সম্বন্ধে আমরা এখান থেকে আমরা এ প্লাস ডি হয় কিনা দেখো, এখানে টু থেকে যদি ওয়ান বাদ দিই তাহলে ওয়ান হয়, ওয়ানের সাথে ডি গুণ করলে ডি হয়, তাহলে কি এ প্লাস ডি, তার মানে এ প্লাস ডি। ঠিক একইভাবে আমরা ওইভাবেই তৃতীয় পদটাও এবার টু ডি যোগ হবে, তাই না? তখন একটা ডি যোগ ছিল, তার পরবর্তী দুটা ডি যোগ হবে। তাহলে পরবর্তী তাহলে কয়টা আছে অন্তর, মানে দুবার অন্তর হয়েছে। অন্তরফল প্রথমের জন্য ছিল অন্তরফল ছিল না, দ্বিতীয় পদের ক্ষেত্রে অন্তরফল এক, মানে একটা ডি, তৃতীয় পদের ক্ষেত্রে দুটা ডি। হ্যাঁ, এভাবে একটা করে বাড়বে, একটা করে ডি বাড়বে, তাই না? তাহলে এখানে তিনটা ডি যোগ হলো, দুটি যোগের জন্য আবার একইভাবে লিখতে পারবো এ প্লাস থ্রি মাইনাস ওয়ান, অর্থাৎ তৃতীয় পদের থ্রি ওয়ান থেকে এখন এখানে দেখো থ্রি থেকে ওয়ান যদি বিয়োগ করে টু ডি হয় তাহলে এ প্লাস টু ডি, দ্যাট ইজ এ প্লাস। এইভাবে আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা একটা লিখতে পারলে প্রত্যেকটা হবে। তাহলে দেখো আমরা তৃতীয় পদ এভাবে ডট 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 চলতেই থাকবে, এটা শেষ হবে না। এভাবে তিন, চার, পাঁচ করতে করতে শেষ হয়ে, তাহলে শেষে আমরা কি বলবো, এই এনতম পদ লিখব। দেখো তাহলে ধারাটির এনতম পদ, অর্থাৎ এখানে এন বলতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম করতে করতে এন বলতে ওয়ান, টু, থ্রি, ফোর ইত্যাদি হতে পারে। তাহলে এন যদি হয় তাহলে তো এ প্লাস, এই যে বলেছেন এখানে তিনের জন্য তিন, তাহলে এখানে এন আছে, এন আছে এন মাইনাস ওয়ান, কিন্তু তিন। ঠিক আছে, তাহলে আমরা এভাবে ডট ডট দিয়ে এনতম পদের আমরা এটা হলো সূত্র পেলাম। তাহলে এটি হলো যদি বলা হয় যে এনতম পদের অন্তর দ্বারা সাধারণ পদের সূত্র অথবা এনতম পদের সূত্র। হ্যাঁ, তাহলে আমরা বলবো এ প্লাস ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু বি, এটা হলো সমান্তর দ্বারা সাধারণ পদের সূত্র বা এনতম পদের সূত্র। আমরা এটা কি মনে রাখতে হবে, তার মধ্যে এই সূত্রের আলোকে আমরা সাধারণ পদ বা এনতম পদ বা টুতম পদ বা থ্রিতম পদ ইত্যাদি ইত্যাদি নির্ণয় করবো। এখানে এনের মান ওয়ান হতে পারে, টু হতে পারে, থ্রি হতে পারে। দেখো এখানে ওয়ান ধরছে না, তাহলে এখানে কী হলো ওয়ান মাইনাস ওয়ান জিরো, তাহলে কি এনতম পদটা, তাহলে এখানে এটা হলো ওয়ান, তাহলে এখানে যদি এটা ওয়ান হয় আর এখানে ওয়ান জিরো, তার মানে এনতম পদ তাহলে এ হলো। এখন যদি টু হয় তাহলে এখানে দেখো এখানে
এর এর মান যদি 1 হয় আর এখানে টু 1 2 তার মানে ডি হবে। এভাবে অন্য কোনো সংখ্যা ধারা যদি থাকে যে 1 2 3 4 5 করতে করতে এত পদটা করতে, তাহলে 1 যদি হয় তো প্রথম পদ 1, আর তৃতীয় পদ বলতে 3 - 1, হ্যাঁ, আর সাধারণ অন্তর মানে 1, তাহলে কত হলো, তাহলে 1 আর 3 মানে 2, আর এখানে 1 2 ঠিক, তাহলে তৃতীয় পদটা হলো 3, অর্থাৎ তিনতম পদটা হলো 3। যাও, এই সূত্রের আলোকে আমরা এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমার এনতম পদের সূত্র আমরা এইভাবে নির্ণয় করতে পারবো সরাসরি। এখানে মনে করি কথাটা দেখতে পারবে, যেহেতু প্রথম পদ এ আর ডি ধরা হয়েছে, তাহলে এখানে লিখবে যে মনে করি, তোমাদের মূল বইয়ে এইভাবে লেখা আছে, মনে করি কথাটা এখানে ছাড়া পড়েছে, তোমরা লিখে দিবা। হ্যাঁ, নিয়ে এইভাবেই তোমাকে যদি বলে যে সমান্তর দ্বারা সাধারণ পদের সূত্র অথবা এনতম পদের সূত্রটা নির্ণয় করো, তো তোমাকে এইভাবে লিখা করতে হবে যে মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ, তো সাধারণ অন্তর ডি হলে ধারাটির প্রথম পদ সমান এ প্লাস 1 - 1 ইন্টু ডি, দ্বিতীয় পদ সমান এ প্লাস ডি সমান এ প্লাস 2 - 1 ইন্টু ডি, তৃতীয় পদ সমান এ প্লাস 2d সমান এ প্লাস ইন্টু 3 - 1 ইন্টু ডি, এভাবে ডট 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 মানে অসীম চলতে থাকে। অতএব ধারাটি এনতম পদ সমান এ প্লাস ইন্টু n - 1 ইন্টু ডি। এইটাই আমাদের সূত্র গঠন করা হয়ে গেল। তোমার প্রশ্নের আলোকে এইভাবে সূত্র করলেই তোমার ডিউটি শেষ এটাই। তাহলে তোমার নম্বর বন্টন তাহলে পুরো নম্বরটা এখানে পাওয়া যাবে। যাও, এবারে তাহলে আমরা এটি আমরা বলবো এই এনতম পদ কি সমান্তর ধারার সাধারণ পদ বা শেষ পদ। তাহলে শেষ পদ যদি নির্ণয় করতে বলে তবুই এই সূত্রটা ব্যবহার করব, যদি সাধারণ পদ নির্ণয় করতে বলে তবুই এই সূত্রটা প্রয়োগ করব, এনতম পদ যদি বলে তবু এটাই। তাহলে এই সূত্রটাকে আমরা বিভিন্ন নামে বলতে পারবো। এটাকে শেষ পদ বলতে পারবো, সাধারণ পদ বলতে পারবো, দ্যাট ইজ কাকে, এনতম পদের সূত্রটা কি আমরা এই দুজন নামে বলতে পারবো। তাহলে এই বিষয়গুলো আমাদের জানা অতীব দরকার এবং জরুরি, তাই আমরা এখানে জানবো, মনে রাখবো এবং চর্চা করব, তাহলেই মনে থাকবে। এবং তোমরা শেখার জন্য খুব মনোযোগ সহকারে শুনতে হবে, যদি মনোযোগ না থাকে তাহলে তোমরা শিখতে পারবে না। তো যা হোক, এখানে যারা দেখছো বা দেখছো না, পরবর্তী তোমরা সবাই ভিডিও ক্লাসটা তোমরা লক্ষ্য করবে, সাথে সাথে তোমরা মূল বই থেকেও চর্চা করবে, দেখো যে সহজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এরপরে দেখুন সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি সূত্র, এটা এখানে সেট করা আছে, তো এটা এখন আজকে এটা করাচ্ছি না, আগামীতে এই ব্যাপারে আলোচনা বিস্তারিত আলোচনা করব। এটা এখানে আজকে আলোচনা করছি না, কিন্তু এখানে দেখানো হচ্ছে, তো এটা কিন্তু আজকে আলোচনা করব না, এটা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ। এটা এই পর্যন্ত থাকলো। এখন আমরা যে বিষয়টুকু আলোচনা করলাম সেই বিষয়গুলো তোমাদের আমি যেহেতু এটা পার্টিকুলারলি যখন উপস্থিত ক্লাসে থাকার সময়কার এটা আমার মানে পাওয়ার পয়েন্টের স্লাইডযুক্ত ক্লাস, তো এটা তখন জোড়া জোড়ায় ক্লাসে দেওয়া হয়তো, আর সেই ক্লাসেরই এখানে ছবি দেওয়া আছে। তো এখন যেহেতু অনলাইনে বাড়িতে একা একাই হিসাবে করবো, এবার আগে আমার বলা আছে প্রত্যেকটা ক্লাসে যে জোড়াই কাজগুলো আর দলীয় কাজগুলো আর একক কাজের মতোই সবগুলো তোমরা বাড়িতে একা একাই হিসাবে গণ্য এবং সেইভাবে তোমরা একা একাই করবা। এখানে শুধু দেখানো হয়েছে ক্লাস হিসাবে। তো যা হোক, তো তোমরা একা একা করবে এগুলা। সমান্তর ধারার সংজ্ঞা গঠন করো এবং সসীম অসীম ধারার পার্থক্য করো। তাহলে সমান্তর ধারার যে সংজ্ঞা দিলাম সেই সংজ্ঞাটা দিবা, দিয়ে সে অনুপাতে তোমরা ইচ্ছা মতন একটা ধারা নিবা, যেটা আমরা দেখালাম সসীম ধারা অসীম ধারা। এই সসীম অসীম ধারা তোমরা লিখে তোমরা পার্থক্য করবে যে সসীম ধারা এই জিনিস আর অসীম এইটা বলি পার্থক্যটা ধরতে হবে। অর্থাৎ সসীমের ক্ষেত্রে তোমার ডট ডট ছাড়াই লিখবা, যেমন 1 2 3 4 5 6 বাস, আর কিছু নেই। আর অসীম ধারার ক্ষেত্রে 1 2 3 4 5 ইত্যাদি ডট 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 দিলে এটা হলো অসীম। এটা হলো দুটার মধ্যে পার্থক্য। আর তোমরা সংখ্যাটা তৈরি, অর্থাৎ যে ধারার পদ সংখ্যা নির্দিষ্ট
তাই সেটাকে বলা হয় সসীম ধারা। আর যে সংখ্যার পদ সংখ্যা নির্দিষ্ট নয় সেটা হলো অসীম। আর সমান্তর ধারা, যে ধারার অন্তরফল সমান সেটাকে বলে সমান্তর ধারা। যাই হোক, আমি তারপরও বলে দিলাম, তোমরা নিজেরাই নিজের মতো করে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সহায়তা নিয়ে করবা, তাহলে জিনিসটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে চলো সামনে আবারও দেখি। মনে রাখার জন্য কিছু বিষয় দেওয়া হয়েছে। দেখো, যে সমান্তর ধারার প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা। তাহলে আমরা প্রথম পদে এ ধরেছিলাম, কোনো ধারার প্রথমে যে পদটা থাকে তাকে মানে প্রথম পদ, তাকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর সমান্তর ধারা সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা, অর্থাৎ দুটা পদ বিয়োগ করে যেটা আমরা পাই, হ্যাঁ, সেটাকে বলা হয় ডি প্রকাশ করা হয়। যেমন 1 থেকে 2 থেকে 1 বলে 1, 3 থেকে 2 হলে 1, এই যে প্রত্যেক ক্ষেত্রে 1 পাই। এই 1টাকে প্রকাশ করার জন্য আমরা ডি ব্যবহার করি। আর সমান্তর ধারার শেষ পদকে প্রকাশ করা হয় পি দ্বারা। শেষে যে পদটা হয় সেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এনতম পদটাকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারবো। এনতম পদ কেবল শেষ পদ বলতে পারি, ওটাকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারবো, শেষ পদকে। আর সমান্তর ধারার পদ সংখ্যাকে প্রকাশ করার জন্য এন দ্বারা, অর্থাৎ একটা ধারাতে কয়টা পদ আছে, অর্থাৎ 1 2 3 4, এখানে কয়টা পদ আছে, 4টা পদ আছে। এই 4টাকে আমরা প্রকাশ করবো এন দ্বারা, অর্থাৎ এন সমান হলো 4, অর্থাৎ পদ সংখ্যা তার এন প্রকাশ করতে হয়। সমান্তর ধারার সমষ্টিকে প্রকাশ এস দ্বারা। তো এস দ্বারা প্রকাশ করতে আজকে আলোচনা করবেনি, আগামীতে করবো, সেটা এসের সম্বন্ধে আবার বলবো। আর সমান্তর ধারার এনতম পদকে আমরা শেষ পদ বলতে পারি। এই শেষ পদটাকে আমরা আবার পি দ্বারাও লিখতে পারি এখানে। তাহলে আমাদের এই সমান্তর ধারা সমষ্টির ব্যাপারটা আগামীতে আলোচনা করবো, এর জন্য এটা করলাম না। যেটুকু আলোচনা করলাম সে বিষয়টুকু এখানে 1টা 2টা 3টে 4টা সেটা 5টা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে চলো সামনের দিকে দেখি। তাহলে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়ের প্রতি দেখো একক কাজ হিসাবে তোমাকে দেওয়া হয়েছে এখানে, যে একটি সমান্তর ধারা লিখে প্রথম পদ, সাধারণ অন্তর, পদ সংখ্যা ও ধারাটির এনতম পদ নির্ণয় করতে। এগুলো আমরা সবই আলোচনা করলাম। প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, সেটা দেখাচ্ছি। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করেছি, সেটাও দেখেছি। পদ সংখ্যা এন দ্বারা প্রকাশ করেছি, সেটাও দেখেছি। আর ধারাটি এনতম পদের সূত্র ডাইরেক্ট আমরা নির্ণয় করে একটা স্লাইডে পূর্ণভাবে দেখানো হয়েছে। ওই আলোকে তোমাদের মূল্যায়ন করার জন্য একটা কাজ দিলাম, যে তোমরা কতটুকু পাচ্ছ বা বুঝলে সেটা। এখন দেখো তোমরা নিজেরাই করো, হ্যাঁ, তারপরে আমি তোমাদেরকে আমার সাথে তোমরা মিল করে নিও যে তোমাদের সঠিক হয়েছে কিনা। তোমরা নিজেরা আগে করো, তারপরে আমি এটার সমস্যার সমাধান করা আছে, তখন তোমরা মিল করে নিও, কোথায় ভুল ত্রুটি সারিয়ে নেবে, তাহলে জিনিসটা আর সমস্যা থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা ততক্ষণে 5 মিনিট তোমরা করো, তারপর আমি তোমাদেরকে মিল করে দেখিয়ে দিচ্ছি, তোমরা মিল করে দিতে। যদি মিলে যায় তাহলে তো ধারণা ক্লিয়ার হয়ে গেল। আর যদি কোনো হিসাব নিকাশে ভুল হয় সেটা হিসাব নিকাশ মিলিয়ে নেবে। আর যদি অজান্তে ভুল হয়ে যায় সেটাও তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। কারোরই হয়তো হিসাব নিকাশে অজান্তে ভুল হতে পারে, কারোরই হয়তো বুঝতে না পারার কারণে ভুল হতে পারে, আর কেউ ঠিকই বুঝেছে কিন্তু হয়তো হিসাব নিকাশে হয়তো ভুলে গেছে। তাহলে দেখলি জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যে যার যেভাবেই ভুল হোক না কেন, যখন তোমরা আমার সাথে মিল করে দেবে তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো বলার প্রয়োজন হবে না। তাহলে আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো এবং তোমরা অনেক করেও ফেলেছ। যা হোক, তারপরে এখন তোমরা আমি আমার সাথে তোমরা মিল করে নাও। এই সমাধানটা দেখো, সবাই লিখে নাও। এখানে একটা ধারা, তোমরা কে কি ধারা নিয়েছো জানি না, তবে আমি এখানে একটা ধারা নিয়েছি। প্রথম পদ হিসেবে 10, তারপরে +20 +30 ডট 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 150, অর্থাৎ 150। তার মানে এটা কোন ধারা বলতে পারবো, এটা একটা সসীম ধারা, যেহেতু এখানে ডানে ডট ডট নেই। ডানে যদি ডট ডট থাকে তাহলে অসীম, আর মাঝে ডট ডট থাকা মানে কি, এখানে আরও পদের সংখ্যা আছে, অর্থাৎ শুরুটা হলো 10 আর শেষটা হলো 150। তাহলে আমরা এই 150টাকে আমরা শেষ পদ, অর্থাৎ শেষ পদটাকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি।
আর এই প্রথম পদটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারবো। সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা, অর্থাৎ 20 থেকে যদি 10 বাদ দিই তাহলে হবে 10। এটা হলো ডি এর মান। তাহলে আমাদের এখানে প্রথম পদটা দেব, আমরা মিল করে নাও, তোমাদের যেই ধারায় ধরো না কেন একই ব্যাপার, মিল করে এলো। এখানে প্রথম পদটাকে আমরা কি ধরেছি, এ ধরেছি, এ অর্থাৎ 10। এরপরে প্রথম পদ গেল। এবার কি বলা হয়েছিল, সাধারণ অন্তরকে ডি ধরা ছিল। কীভাবে করছিলাম, 20 থেকে 10 বাদ, তাইলে 10 হয়ে গেল, তাহলে সেটাও দেখলাম। এরপরে তখন পদ সংখ্যা এন, আর ধারাটির এনতম পদ। তাহলে ধারাটির এনতম পদের সূত্র হলো এটা। তাহলে এখানে প্রশ্নতে যে বিষয়গুলো আমাদের বলেছে এই ধারা থেকে আমরা সেগুলো কিন্তু উল্লেখ করি। তাহলে তোমরা এখানে সাজে লিখবে যে প্রথম পদ এ সমান 10, তারপরে দেবে সাধারণত ডি সমান 20 - 10 সমান 10, তারপরে লিখবেন পদের সংখ্যা এন, তারপরে লিখবে ধারা এনতম পদ এ প্লাস ইন্টু এন মাইনাস 1 টু 2, যেটা আমরা এখানে এর আগে স্লাইডে তৈরি করে দেখিয়েছি। এটা তৈরি করাই আছে, এখানে শুধু লিখে দিলে হয়ে গেল। আর যদি তোমরা তৈরি করতে বলবে তখন ওই পুরাটাই মনে করি যে শুরু করতে হবে, ওই স্লাইডের পাতাটা সম্পূর্ণ যাও। তাহলে আমরা প্রশ্নের আলোকে তোমরা এইভাবে দেখো মিল করে নাও। এখানে জিনিসটা খুব সহজ, অন্য কোনো জটিলতা নাই। তোমরা প্রশ্নের আলোকে উত্তরটা হয়ে গেল। এখন আমরা পরবর্তী আর একটা কাজ দিচ্ছি, সেটা দেখো। এটা একটা ধারা, ধারাটির 10তম পদ নির্ণয় করো। তাহলে এখানে সরাসরি 10তম পদ, হ্যাঁ, এর আগে একটা এনতম পদ সূত্র বলছিল যে আমরা ওই এ প্লাস ইন্টু এন মাইনাস 1 টু ডি দিয়ে লিখেছি। আর এখানে সরাসরি 10তম পদ, তাহলে ওই সূত্র ব্যবহার করে আমাকে 10 পদটা নির্ণয় করতে হবে। আর প্রথম পদ সাধারণত বের করতে হবে, তারপরে এই এনতম পদের সূত্র প্রয়োগ করে মান বসে ক্যালকুলেশন করলে আমরা 10তম পদটা নির্ণয় করতে পারবো। তাহলে এটাও তোমরা একা একাই করবো বাড়িতে। দেখো তাহলে 3, 6, 9, 12, লাস্টে আছে 90, অর্থাৎ এটা একটা কোন ধারা, এটা একটা সসীম সমান্তর ধারা। তাহলে দেখো তোমরা মিল করে নাও এই ধারাটা এখানে। তাহলে আমরা ধারাটির প্রথম পদ এ সমান 3, তারপরে সাধারণত ডি সমান 6 - 3 সমান 3, তারপরে দেখো পদের সংখ্যা তো আমরা জানি এন। এবার দেখো যে ধারাটির 10তম পদ, অর্থাৎ আমরা যখন এনতম পদ করছি তখন এখানে এন হচ্ছিল, তখন 10তম পদ বললাম, তাহলে 10 - 1 হবে। এটা হলো মেন সূত্র। এন এর জন্য এখানে এন, তাহলে ওকে এনতম পদের সূত্র। 10 এর জন্য এখানে 10, ওকে 10তম পদের সূত্র। এখন মান বসাবো। এর মান দেওয়া আছে কত, যেখানে 3 প্লাস এখানে কি হলো যে 10 থেকে 1 বাদ দিলে হলো 9, তারপরে এটা ইন্টু ডি এর মান কত বেশি 3 বসে। এখন ক্যালকুলেশন 3 থেকে গেলো 3 × 27, তাহলে এখন কত হলো 27 থেকে 27-এর সাথে 3 যোগ, অর্থাৎ 3-র সাথে 27 যোগ করলে হয় 30। তাহলে আমাদের এরকমভাবে মোট এখানে কয়টা পদ দেখতে পাচ্ছি, কয়টা আছে আমাদের জানা নেই। এর মোট এখানে লাস্টেরটা একটা, আর এখানে 4টে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে বলছে যে এখানে 4টা পদ, এখানে তাহলে আরও বেশ কয়েকটা আছে। যেমন 3 3 বলে তাহলে 12 হয়, 12 আর 3-এ 15 হয়, 15 আর 3-এ 18 হয়, বুঝছো? এরকমভাবে আরও অনেক পদ হবে। এখানে 30টা পদের 30 নম্বর পদ, 10তম পদটা হবে এখানে 30। এভাবে 1 2 3 4 5 6 7 8 করতে করতে 10, যত 10 নম্বর এখানে আছে আমাদের 4টা, এখানে আরও তাহলে কয়টা হবে 7টা। এই 7টার 7তম সংখ্যাটা হলো 10, 7তম সংখ্যাটা হবে 10, আর ওই 10 নম্বর সংখ্যাটা হবে 30। কেন, প্রথম সংখ্যাটা 3, দ্বিতীয় সংখ্যাটা হলো 6, তৃতীয় সংখ্যাটা 9, চতুর্থ সংখ্যাটা হবে 12, পঞ্চম সংখ্যাটা হবে 15। এরকম করতে করতে 10 নম্বর সংখ্যাটা হবে 30।
এইভাবে 90 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে তোমাদের জানা নাই, তবে এখানে কয়টা মোট সংখ্যা আছে সেটা জানার জন্য একটা সূত্র আছে, সেটা থেকেও আমরা বের করতে পারি। হ্যাঁ, অথবা আরেকটা সূত্র আছে সেটাও থেকেও বের করতে পারবো। ওই সূত্রটা আজকে আলোচনা করি নাই, এটা পরবর্তীতে করবো ইনশাল্লাহ। দেখো, হ্যাঁ, তো যাও, তাহলে আমরা যে বিষয়টুকু আলোচনা সেই আলোকে আমাদের এখানে তোমাদের একটা প্রশ্ন করে সমাধান করে দেখানো হলো। এ পর্যন্তই বুঝলেই ওকে, পরবর্তী ধাপে ধাপে আরও বিষয়গুলো জানবো। এখানে কয়টা পদ আছে, এই কয়টা পদ নির্ণয় করার এই সূত্র দেওয়া হবে, আবার আরেকটা সূত্র আছে সেটা দেওয়া হবে, সেটা পরবর্তীতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই তোমাদের আলোচনা সাপেক্ষে আলোচনা করলাম। এরপরে কি আছে আমরা দেখি। এবার দেখো যে তোমাদের যেটুকু আলোচনা করলাম সেটুকু তোমাদের একটু যাচাই বাছাই করে দেখবো। এই জন্য দেখো তোমরা কে কতটুকু পারো সেটাই একটু মূল্যায়ন করবো। দেখো, সমান্তর ধারা শনাক্ত করবে কিভাবে, ছোট্ট প্রশ্ন যেটা বললাম যে সমান্তর ধারা শনাক্ত করার ব্যাপারটা তোর অবশ্যই বুঝতে পারছো, যে পর পর পদগুলা বিয়োগ ফল যদি সমান হয় তাহলে বুঝতে পারবে যে এটা সমান্তর ধারা, তাই না? সহজ প্রশ্ন। এরপরে দেখো যে সসীম ও অসীম ধারার উদাহরণ দাও, অর্থাৎ ধারাটা লিখতে 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 তোমরা দেখলে যে ডট ডট দিলে না, তাহলে হলো সসীম, আর ধারা লিখতে লিখতে দেখলে যে ওই ডট ডট দিলে তাহলে হলো অসীম। অর্থাৎ 1 2 3 4 5 বাস ধারা ডট ডট দিলে শেষ করে দিলে। এবার দিলে যে 3 4 5 6 7 ডট 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 দিলে, সেটাও অসীম। বাস এই তো হয়ে গেলো। তোমাদের বুঝতে ঠিকই পেরেছ। তারপর তোমাদেরকে আমি মানে মত বিনিময় করলাম। যাও, সমান্তর ধারার প্রথম পদ জানা আছে, পদ সংখ্যা একটি দ্বারা প্রকাশ করা হয়, শেষ পদ দেওয়া থাকলে সমষ্টি নির্ণয় সূত্রটি ব্যবহার করতে হবে। এইটা কিন্তু আজকে আলোচনা করি নাই, এটা থাক। আজকের আলোচনার সাপেক্ষেই আলোচনার নিরীক্ষে বা আলোচনার সাথে মিল রেখে তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে। লক্ষ্য করো যে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 59, এই ধারাটির 12তম পদ নির্ণয় করো। খুব সহজ প্রশ্ন। এর আগে একটা দেখালাম যেমন 10তম পদ নির্ণয় করা, ঠিক এখানে। তাহলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সে বিষয় নিয়ে তোমাদের এক কাজ দিলাম তোমাদেরকে, তারপরে মূল্যায়ন করলাম, তারপরে ওই আলোকে আর একটা ধারা দিয়ে তোমাদেরকে অন্য একটা পদ নির্ণয় করতে দিলাম। তাহলে আজকের আলোচনার আলোকেই তোমাদের বাড়ির কাজটাও দিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং খুবই সহজ বিষয়। তোমরা একটু নজর দিয়ে দেখবা, সুনজরে মনোযোগ সহকারে, তাইলেই সমস্যা হবে না। তোমরা এগুলো রিভিশন করবে পাঠ্য বই সহকারে, আর অন্যান্য যদি সহায়ক বই থাকে সেটাও তোমরা নাড়াচাড়া করবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে এখানেই তোমাদের সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে তোমাদের কাছে আবারও বলি, সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, নিজে সুস্থ থাকো, অন্যকে সুস্থ রাখতে সহায়তা করো এবং প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। যদি বাইরে যাও, যদিও এখন লকডাউন নাই, তারপরেও সরকারি নিয়ম এখনও বলবৎ আছে যে বাইরে গেলে মাস্ক অবশ্যই ব্যবহার করবে। বাড়িতে এসে হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে হাত ধুতে করে নিজে নিরাপদ থাকবে, পরিবারের সদস্যরা নিরাপদ থাকবে, সমাজ পরিবার সবাই সুস্থ থাকবে, এ আশা ব্যক্ত করে তোমরা এই যে আমার অনলাইন ক্লাসে আবারও সহযোগিতা করার জন্য সকলকে স্বাগতম জানিয়ে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।